আমি আজকে এখানে যে কথা বলতে বলছি অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের মনোভাব নিয়ে বলতে পারি। কারণ আমরা যারা আমি এই যে আমাদের পরিবারও এই যে 6টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা টাকা রেখেছিলাম, কেন রেখেছিলাম? একটা রাষ্ট্রের নাগরিকের সরকারের কাছ থেকে সুরক্ষার অধিকারের জন্যই তো। আমার কতগুলি অধিকার তারা রক্ষা করে, তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আমার স্বাস্থ্যের অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার খেয়ে পড়ে বোঝবার অধিকার, সবের ভেতরে একটা বড় হচ্ছে যে আমার অর্থনৈতিক অধিকার। কারণ অর্থনৈতিক অধিকার মানে আমি এইটা মনে করি যে আমরা তো প্রত্যেকেই যারা ন্যায়গতভাবে টাকা রোজগার করে, যারা ট্যাক্স দেয়, তারা তো কোথাও না কোথাও টাকা রাখবে। তারা তো ছালা বেঁধে কিংবা মাটির তলে টাকা রাখবে না। তখন একটা প্রত্যেক নাগরিক রাষ্ট্রের নিয়ম যে তারা রিকগনিশন দিয়ে কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি করে দেবে, গ্যারান্টি দিবে যে আপনারা এখানে টাকা রাখতে পারেন। তাতে সরকারও উপকৃত হবে, যারা আমানতকারী তারাও উপকৃত হবে, যারা এই ব্যাংকিং সিস্টেম কিংবা নন ব্যাংকিং সিস্টেম যারা পরিচালনা করে তারাও উপকৃত হবে। সবাই মিলে একটা সমঝোতা এবং একটা আস্থা সঙ্গে একটা সিস্টেম চলে আসে প্রত্যেকটা দেশে। এটা নিয়ম। এখান থেকে সুইজারল্যান্ডে পর্যন্ত মানুষ টাকা রাখে কেন? আস্থা রাখে যে আমাদের টাকাটা এখান থেকে কোথাও উধাও হবে না। তা আমরা তো এখানে জানি না সুইজারল্যান্ডের ব্যাংক কারা চালায় না চালায়, কিন্তু পুরা পৃথিবীর লোক কিন্তু আস্থা দেখে রাখে। আমাদেরও আস্থা ছিল যে বাংলাদেশ ব্যাংকের রিকমেন্ডেশনে, এবং বাংলাদেশ ব্যাংকের আমি জানি না তারা রেজিস্ট্রেশন দেয় কিনা, কিন্তু এটা আমি জানি অ্যাপ্রুভড মানে ব্যাংক ইনস্টিটিউশন এগুলি তারা দিয়েছে বলেই, এবং তাদের কাছে এদের কিছু টাকা গচ্ছিত আছে বলেই আমরা এখানে আমাদের যারা মানে আমি আমার পরিবার, এবং আমি আমার পরিবার বলতে ডিপোজিটরকে একটা কথা সবাইকে বোঝাতে চেষ্টা করি যে একটা ডিপোজিটার যদি 1000 ডিপোজিটার হয় তাহলে কিন্তু 10 থেকে 15,000 ডিপোজিটার, কারণ একজনের নামে কিন্তু সমস্ত পরিবার চলে, তাদের খাওয়া পড়া চলে, তাদের শিক্ষা চলে, ছেলে মেয়ে নাতি নাতনি যা যা আছে তাদের উচ্চশিক্ষার জন্য খরচ হয়, তাদের স্বাস্থ্যের জন্য বয়স্ক যারা আছে তাদের সুশিক্ষা সুস্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য হয়। আমার পরিবারে আমার বোনের এত টাকা আটকে আছে যে তার স্বামী অসুস্থ, সে ব্যাংককে যে চিকিৎসা নেবে এখন তার সে উপায় নেই। তার নাতিরা ভালো স্কুলে পড়তো, সুশিক্ষা পেত, সেখানে তারা স্কলারশিপ পায়, তারা এত প্রতিভাবান, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে এখানে রাখা হবে না, কারণ টাকা কই, সরিয়ে আনা হচ্ছে, তাদের ভবিষ্যৎকে একদম নষ্ট করে দেওয়ার একটা পায়তারা চলছে। আমার বাড়িতে আমার পরিবারে আমার ছেলে অসুস্থ, ও সবসময় ক্রিকেটের ছিল, ম্যানেজারও ছিল, সবসময় কাজ করতো, তার মানে ব্যাকবোনে অসুবিধা, তখন 2টা স্ক্রু আছে, সে অন্য কোনো কাজ করতে পারে না, তার টাকা ছিল সেখানে 2টা সেখানে তার সমস্ত টাকা আটকে আছে, যে সে চিকিৎসার জন্য আর বাইরে যেতে পারছে না, এবং এখানে সে বেশ কষ্টের ভিতরে আছে। তো এই যে পরিবারগুলি এই যে তারা সাফার করছে, এই বাচ্চারা যে জন্য সাফার করছে, শিক্ষার জন্য সাফার করছে, এবং আমি একলা তো না, এরকম তো 1000 যদি ডিপোজিটার থাকে তাহলে 10-15,000, যদি 10,000 থাকে তো 1 লাখ, তারা সবাই তো এখন কষ্টে আছে, এবং তারা সবাই টেনশনে আছে। একটা জিনিস আমি বলবো যে আমাদের এই পরিবার, আমার বোনের যে তার সামান্য টাকা, সে টিচার ছিল, তার সম্পূর্ণ সে রেখেছিল একটা অর্গানাইজেশনে, সে রেখেছিল রিলায়েন্স, পরে যেটা আবিবা হয়। তো সে তার ক্যান্সারের চিকিৎসা করতে বাইরে যেতে পারলো না, এখানে সে মৃত্যুর দিন গুনছে। কেন? কার জন্য? এটা দায়ী কে? আমি আসলেই দায়ী করব যে একটা সরকার যারা চালায়, তারা যে অঙ্গ সংগঠনগুলি ফাইন্যান্সিয়াল আছে তার মধ্যে তাদের মাতবরটাকে, লিডারটাকে, বাংলাদেশ ব্যাংক, তাদের রেকমেন্ডেশনে তো এইগুলি হয়েছে, তারা তাদের মানে লাইসেন্স দিয়েছে, তার জন্যই তো আমরা টাকাটা রেখেছি, নাহলে তো আমরা রাখতাম না টাকাটা, নিজের কাছেই রেখে দিতাম, সেখান থেকে আস্তে আস্তে খরচ করে সারা জীবনই চলে যেত আমাদের। কিন্তু দায় তাহলে কার? রাষ্ট্র পরিচালনা যারা করে তাদেরই তো দায়। আমার যে অর্থনৈতিক অধিকার সেটাকে দেখবার অধিকার কার? সেটাও তো বাংলাদেশ ব্যাংকেরই তাহলে, কারণ তারা যদি অ্যাপ্রুভাল না দিত
তাদের কাছে যদি কিছু টাকা না জমা থাকতো, এরা আমার কাছে দায়বদ্ধ আছে, আপনারা দেন, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংকই দায়বদ্ধ। এখন বাংলাদেশ ব্যাংক কিভাবে তাদের মানে রিকমেন্ডেশন দিয়েছিল, কিভাবে তাদের অ্যাপ্রুভাল দিয়েছিল, যাতে টাকা নিয়ে আমাদের চোখের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে, আর আমরা যারা প্রকৃত ইনকাম ট্যাক্স দেওয়া যারা ডিপোজিটার, তারা এখন মানে দারুণ কষ্টে আছি, তারা এখন দারুণ টেনশনের ভেতরে আছি। আমার মতন মানুষ, আমি প্রত্যেক দিন রাত্রে টেনশন ঘুমাতে পারি না, আমার বোন ঘুমাতে পারে না, বাচ্চারা ঘুমাতে পারে না। এইরকম যে কয়েক হাজার পরিবার যে কষ্টে আছে, যে টেনশনে আছে। কালকে সেদিন টিভিতে দেখলাম আক্তারি বলে একটা মেয়ে, তার স্বামী তো অলরেডি মরেই গেল, আমার বোনেরকে আমরা বাইরে নিতে পারলাম না, তাকে এখানে চিকিৎসা দিয়ে, ক্যান্সারের চিকিৎসা, সে কতটুকু চিকিৎসা পাবে আমি বলতে পারবো না। তো এইরকমভাবে সরকার যদি, আমি মনে করি যে তারা যে এই দায়টা তারা না নেয়, দেখেন এর ভেতরেই কিন্তু একবার আমাদের আরও দুঃখ লাগে যে এটা আমি একটা ইয়েতে গেছি, আমি বলেই দিই, রিলায়েন্সের পুরানো একজন, সে বলে আপা এগুলি সব নাটক। ওরা যে বলে যে আপনাদের ঈদের আগে দিয়ে দিব, ওরা যে বলে আপনাদের জুলাইয়ের আগে দিয়ে দিব, এগুলি সবই নাটক, এগুলি আপনাদের থামিয়ে রাখার জন্য। কত দুঃখ লাগে, একটা দেশের সরকার এবং একটা দেশের অর্গানাইজেশনগুলি যদি আমাদের ধোঁকা দিতে চায়, নাটক করতে চায়, আমাদের থামিয়ে রাখতে চায়, আমাদের অধিকারকে তারা প্রাধান্য না দিয়ে তারা যদি ভনিতা করতে থাকে যে এদের আটকে রাখি, কেন? তাদেরই তো প্রচেষ্টা, তারাই তো আমাদের পাশে এসে দাঁড়াবে যে প্লিজ আপনারা ভয় পেন না, আমরা আছি আপনাদের পাশে। আপনারা আমাদের যে টাকাটা দিয়ে আমাদের শুনেন, আমরা যদি টাকা না রাখি, ব্যাংকে টাকা না রাখতাম, যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে টাকা না রাখতাম, তাহলে দেশের অর্থনীতির চাকা কি ঘুরতো? কেউ ওখান থেকে লোন নিয়ে ব্যবসা করতে পারতো? আমরা যদি বাসায় রেখে দিতাম এই কোটি কোটি টাকা, তাহলে কে ব্যবসার জন্য টাকা পেত? কোথার থেকে পেত? তো অর্থনৈতিক চাকাটা ঘুরে কাদের দ্বারা? আমাদের মতন ডিপোজিটরদের যারা, এখন তারাই এখন হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, তারাই এখন স্কেপগোট হয়ে যাচ্ছে। তো সেই দিকে আমি তো মানে মানে আমি অনেকেই দেখি কান্নাকাটি করছে। আমার অনেক বয়স, নানান বিষয় নিয়ে আমি কাজ করি, আমি সবারই অধিকার নিয়ে কাজ করি, কিন্তু আমার অবাক লাগছে যে ভিক্ষুকের মতন আমাকে, আমার ডেমোক্রেটিক অধিকার, নির্বাচন অধিকার, সারা জীবন বহু অধিকারের জন্য আমি কথা বলেছি, স্বাস্থ্যের অধিকার, ব্লাইন্ডদের ভিশন নিয়ে অধিকার, সব নিয়ে কথা বলেছি, কিন্তু আমার নিজের উপার্জিত টাকা পরিবারের এক জায়গায় রেখে সেইখানে আমি ভিক্ষুকের মতন টাকা চাই। কোথায় গেল আমার অধিকার, রাষ্ট্রীয় অধিকার? কোথায় গেল আমার মৌলিক অধিকার? এইটাই আমার কথা। আমি মনে করি যে এখন নতুন সরকার আসছে, সরকার আমাদের কথাগুলি চিন্তা করবেন যে আমাদের অধিকার পূরণের জন্য তারা আমাদের জন্য পাশে এসে দাঁড়ান। একটা সবাইকে সঙ্গে নিয়ে, যারা আছেন ডিপোজিটার, তাদের সবাইকে সঙ্গে নিয়ে বসে ডেকে কিভাবে তারা, আমি বলবো না যে তাদের হাতে জাদুর কাঠি আছে, তারা বলবে টাকা এসে যাও আর আমি সবাইদের দিয়ে যাচ্ছি, তা তো হতে পারে না, সেটা আমিও বুঝি, কিন্তু দে উইল হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। তাদের একটা উপায় বের করতে হবে। আমাদের আমানতকারী, বিশেষ করে যে সমস্ত আমানতকারী নিজেদের টাকা রেখেছে, রোজগারের টাকা, সম্পত্তি বিক্রির টাকা, তারপরে নিজের কষ্টার্জিত টাকা, স্বামীর পেনশনের টাকা, নিজের পেনশনের টাকা, আমি অনেককে চিনি তাদের নিজেদের পেনশনের টাকা। আমার বোন সারা জীবনের অর্জিত তার টিচার পেনশনের টাকা রেখেছিল। তো তাদের পাশে যেন সরকার সহৃদয় দৃষ্টি দিয়ে এসে দাঁড়ান, এবং তারা যদি তাদের আশ্বস্ত করেন, টেনশন মুক্ত করেন, তাহলে আমি অত্যন্ত মানে কি বলবো, আমার নিজের টাকাই আমি ফকিরের মতন চাই। আমার কাছে আত্মসম্মানে খুব লাগে, প্রত্যেকেরই লাগে বলেই দেখবেন যে এখনো কেউ রাস্তায় বের হয়নি। আমাদের এই দেশে লোন নিয়ে যারা, মানে আমি দেখি লোন নিয়ে যারা না, লোন নিয়ে তারা 65-70 লাখ টাকার গাড়ি কিনে, আর আমি আমার টাকা যে দিচ্ছি সেইখান থেকে লোন নিয়ে গাড়ি কিনছে, আর আমি আমার টাকাই পাচ্ছি না। এটা কোন দেশে? এটা কোন দেশি ব্যবহার? আমার একটা 20 লাখ টাকার গাড়ি ছিল, আমি লোন নিলাম, নিয়ে 70 লাখ টাকার গাড়ি কিনলাম, হ্যাঁ, সেটা আমরা মেনে নিচ্ছি। অর্থাৎ আমার টাকা জমা করে যে লোনটা দিয়ে দিচ্ছে, তার দিকে কেউ খেয়াল করছে না।
এটা কিরকম কথা হলো? এইটা কি, এই আস্থা যখন ধস নামবে, এই যে আমরা টাকাটা পেয়ে আর যদি কোনো ব্যাংকে কোথাও না রাখি, বাড়ির সিন্ধুকেই রেখে দিই, তাহলে কি অর্থনীতির চাকা ঘুরবে? এটা কার ক্ষতি হবে? আলটিমেটলি তো স্টেটের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। রাষ্ট্রকে যারা নাগরিক তাদের আর্থিক যে অধিকারটা আছে সেটা বুঝে দিতে হবে যে আমরা তোমাদের অধিকার পূরণ করবার জন্য সবসময় প্রস্তুত আছি, আমরাই দায়ী, পরিচালনার জন্য আমরাই দায়ী। সেটা যদি যতদিন না পর্যন্ত নাগরিকদের তারা ব্যাংকের সব ব্যাংকে দেখবেন এরপরে এগুলি যদি না দেওয়া হয়, জানান দিয়ে না দেওয়া হয়, তাহলে সব ব্যাংকের আমানত কমে যাবে। আমি তো ব্যাংকে রাখারটাকে এখন মনে করি যে না রাখলাম ঠিক আছে, আমি 10 লাখ টাকা রাখতাম, ওখান থেকে 10,000 টাকা পেতাম, আমি 10 লাখ টাকাতে 10 মাস চালাবো, অসুবিধা কি? শেষ হয়ে গেলে আবার 10 লাখ টাকা খরচ করবো। আমি বেঁচে থাকতে আমার জীবনে আমার অর্থের অভাব হবে না। যদি এটা চিন্তা করি, তা কার ক্ষতি? রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, অর্থনৈতিক চাকা ঘুরবে না। এই এই আমি তাই বলি যে সরকারকে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই হবে। আগে যারা যাই করেছে, এখন যেন সরকার খুব চেষ্টা করে আমাদের মতন যারা আমানতকারী, যাদের টাকা বিনা কারণে এরকম করে আটকে আছে এবং যারা নিয়েছে তারা আনন্দে আছে, আর যাদের টাকা তারাই ভিক্ষুকের মতন আছে। পিপলস লিজিংয়ে কি একটা প্রতিষ্ঠান বলে না, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত, লাইসেন্সকৃত। তারপরে ভাই আমার এখন কথা কি, আমার হাজব্যান্ড চলে গিয়েছে, আমি কিন্তু অনেক আরামে খেয়েছি, আমি কখনো কোনো কিছু আমার কষ্ট হয়নি। আমার হাজব্যান্ড ওয়াইফের মতো আমার মতো মিল মনে হয় কোথাও নাই। তাকে হারাইতে হইল, এই টাকার বিনিময়ে আমার খুব কষ্ট হচ্ছে বলতে। তো এখন আমার কথা যে এই যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত, লাইসেন্সকৃত, কি লাইসেন্স দিয়েছে? এখন আমার কথা কি, লাইসেন্সের তো অর্থ থাকে ভাইয়া, যে দিয়েছে এই অর্থটাও সে জানে না, আর যে নিয়েছে, যে প্রতিষ্ঠান পিপল লিজিং, উনিও মনে হয় অর্থ জানেন না। তা যদি অর্থ জানতেন তাহলে আমাদের এভাবে ধ্বংস করে দিতেন না। আমানতকারী আমরা যে এক একজন কি মানে নিডি, মানে বুঝাইতে পারবো না ভাইয়া। না, আমার তো এটাই আফসোস, টাকাটা যদি থাকতো আমি হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যেতে পারতাম, মালয়েশিয়াতে নিয়ে যেতে পারতাম, এনিহাও একটা জায়গায় তো আমি নিতে পারতাম। আমার তো এয়ার অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করার টাকা ওখানে আছে, এইটুকুই বললাম। তার মানে বুঝেন আমার একটা অ্যামাউন্ট এরকম আছে ওখানে। কি বলবো ভাই, বলার কিছু নাই, খুব কষ্ট। আর আমি তো এখন একদম একা, বুঝছেন না। আর মেয়ে মানুষটা তো কোথাও কারো কাছ থেকে টাকা হাওলাত নেওয়া, লোন নেওয়া, আমি তো এগুলা, হাজব্যান্ড কোনোদিন আমাকে এগুলো মানে বলেও নাই। আমি কোনো সময় এত কষ্ট করছি কিন্তু কোনোদিনও আমাকে বলে না যে একটা টাকা কারো থেকে লোন আনো। আমি এইসবের মধ্যে আমি কোনোদিন যাইনি। আমি মানা করছিলাম ইন্টারন্যাশনাল লিজিংয়ের টাকা রাখো না, আমি আর এগুলো পছন্দ না। কেন যে রাখলো, কেন যেটা হইলো,